আজকে চলতরির চ্যাপ্টারের 40টা এমসিকিউ সলভ করব। এই 40টা এমসিকিউ সলভ করলে তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করে নিয়ে আর কোনো প্রবলেম হবে না, আর তোমাদের এমসিকিউ এর উপর ভালো একটা দক্ষতা আনতে পারবা। তো প্রথম প্রশ্নটা দেখো, এখানে বর্তনীর তুল্যরোধ বের করতে হবে। তো এই বর্তনীটা দেখো হুইস্টন ব্রিজ নীতি আমরা অ্যাপ্লাই করব। এই দুইটা রোধে যদি তুল্যরোধ বের করি তাহলে হবে 6 ওহম, আর এখানে আছে 40 ওহম। তাহলে এই বর্তনীটাকে আমরা এভাবে আঁকতে পারি। তাহলে এখানে দেখো, এটা আমরা পি, এটা কিউ, এটা আর, এটা এ যদি ধরি তাহলে এটা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। এর মানে এটা হুইস্টন ব্রিজ নীতি মেনে চলে। তাহলে এই যে মাঝখানে 5 ওহম রোধ আছে, এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এটা বর্তনী তুল্যরোধ সহজে বের করা যায়। 6 আর 12 তাহলে 18 ইনভার্স প্লাস 20 আর 40 60। এখন এটা তুল্যরোধ বের করলে উত্তর আসবে 13.84। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে এমিটারের সর্বোচ্চ সর্বনিম্ন পাঠের অনুপাত। তো এখানে একটা ভোল্টেজের রেঞ্জ দেওয়া আছে 2 ভোল্ট আর 4 ভোল্ট। এখন এখানে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে যদি ভি হলো সর্বোচ্চ হয় তাহলে, এবং আই মিনিমাম হবে। তাহলে এখানে বলা আছে সর্বোচ্চ সর্বনিম্ন পাঠের অনুপাত, তাহলে এটা ঠিক আছে অপশনটা। এবার তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে। এখন এখানে দেখো ভোল্টেজটা হলো পরিবর্তন হচ্ছে আর তড়িৎ প্রবাহ ফিক্সড আছে এখানে। তাহলে আমরা জুলের তাপীয় ক্রিয়া থেকে এই সূত্রটা লিখতে পারি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তো এই সূত্র থেকে লিখতে পারবো এইচ বা তাপ সমানুপাতিক আই স্কোয়ার। তাহলে এখানে তড়িৎ প্রবাহ যদি দ্বিগুণ করা হয় তাহলে শক্তি হলো 4 গুণ হবে, কারণ স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার 4 হবে। তাহলে এটা, এই অপশনটা ভুল। এটা ঠিক হবে, কারণ এখান থেকে লেখা যাবে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র থেকে লেখা যাবে এইচ সমানুপাতিক ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এই গ্রাফটা পাওয়া যায়। তাহলে এটা সঠিক উত্তর হবে 1 আর 3 নাম্বার। আচ্ছা, তো এখানে নিচের কোন রোধের উষ্ণতা গুণক ঋণাত্মক হবে? এখন জার্মেনিয়ামের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধের মান হলো কমে আর পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে জার্মেনিয়ামের উষ্ণতা গুণক ঋণাত্মক হবে। জার্মেনিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা গুণক ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়। আচ্ছা, এই বর্তনীতে টি সময় ধরে তড়িৎ প্রবাহিত করলে রোধ দুটির ভিন্ন মানের তড়িৎ প্রবাহ হবে। এখন দুইটা রোধের মান হচ্ছে আলাদা, একটা 2 ওহম একটা 4 ওহম, তাহলে তড়িৎ প্রবাহের মানও আলাদা হবে, এটা ঠিক। তারপর উভয় রোধের প্রান্তের বিভব সমান হবে। এই দুইটা রোধ হলো সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত থাকলে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে, তাহলে এটা ঠিক হবে। এবার কম মানের রোধে আর ওয়ানে কম তাপ উৎপন্ন হবে। এখন জুলের তাপীয় ক্রিয়া থেকে সূত্র থেকে লিখতে পারি এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো এখান থেকে লেখা যায় এইচ সমানুপাতিক 1 বাই আর, মানে আর এর সাথে ব্যস্তানুপাতিক। এখন আর যদি বৃদ্ধি পায় এইচ হলো কমবে। তাহলে এখানে বলা আছে কম মানের রোধ কম তাপ উৎপন্ন হবে না, কম মানের রোধে হলে বেশি তাপ উৎপন্ন হবে এই সূত্র অনুযায়ী। তাহলে এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে 1 ও 2 নাম্বার। আচ্ছা, তাপমাত্রা অপরিবর্তিত রেখে একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলে আপেক্ষিক রোধ কত হবে? তো আমরা রোধের একটা ফর্মুলা জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এখানে বলা আছে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে এখান থেকে লিখতে পারি আর সমানুপাতিক এল। এখন দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধও দ্বিগুণ হবে। আচ্ছা না, এখানে আপেক্ষিক রোধের কথা বলা হয়েছে, রোধ দ্বিগুণ হবে কিন্তু আপেক্ষিক রোধ পরিবর্তিত থাকবে, কারণ আপেক্ষিক রোধ রো এটা হচ্ছে উপাদানের উপর নির্ভর করে, তাহলে এটা অপরিবর্তিত থাকবে। আর যদি রোধের কথা বলা হতো তাহলে রোধ হলো দ্বিগুণ হবে। 30 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো। তাহলে সমবাহু ত্রিভুজের মতন যদি বাঁকানো হয় তাহলে প্রত্যেকটা বাহুতেই 10 ওহম করে রোধ থাকবে। এটা এই চিত্রের মতন 10 ওহম 10 ওহম, এটাও 10 ওহম। এখন এরকম করে যদি বাঁকানো হয় তাহলে যে একটা বাহুর দুই প্রান্তের রোধের মান কত হবে, তুল্য রোধ কত হবে? তো এই দুই প্রান্তে যদি তুল্য রোধ বের করতে চাই
তাহলে এই দুইটা রোধ হলো আমাদের শ্রেণীতে আছে, তাহলে এই দুইটা তুল্য রোধ হবে 20 ওহম। আর এই দুইটা 20 ওহমের সাথে 10 ওহম হলো সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ হবে। আচ্ছা, এটা উত্তর আছে 6.66, সি নাম্বার উত্তর। চিত্রের বর্তনীতে মোট প্রবাহ মাত্রা কত হবে? আচ্ছা, এই প্রশ্নটা দুইভাবে সলভ করা যায়। তো আচ্ছা, এটাকে যদি আমরা I1 ধরি, আর এখানে 5 নম্বর ওহমের প্রবাহ যদি 5 ওহম রোধের প্রবাহকে যদি I2 ধরি, আর বর্তনীর মূল প্রবাহ যদি I ধরি, তো এই ফর্মুলার সাহায্যে এখানে বর্তনীর মূল প্রবাহ মাত্রা বের করা যাবে বা মোট প্রবাহ মাত্রা বের করা যাবে। তো এখানে Ix কে আমরা I1 ধরি, তাহলে এটা 1 ওহম 1 অ্যাম্পিয়ার হবে। আর এই আরপি এর মান হচ্ছে 10 ওহম আর 5 ওহমের তুল্যরোধ, তাহলে 10 ওহম আর 5 ওহমের তুল্যরোধ যদি বের করি, 10-এর ইনভার্স 5-এর ইনভার্স তারপর পুরোটার ইনভার্স, তাহলে হয় 10/3। আর আর এক্স এর মান মানে এটা হবে 10 ওহম। আর বর্তনীর মূল প্রবাহ বের করব, তো এখান থেকে হলো বর্তনীর মূল প্রবাহ বা মোট প্রবাহ আসবে 3 অ্যাম্পিয়ার। তার সঠিক উত্তর হবে 3 অ্যাম্পিয়ার। এটা আরেকভাবে সলভ করা যায়। এই 5 ওহম ও 10 ওহম রোধ এই দুইটাই হলো সমান্তরালে আছে, তাহলে এই দুই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান সমান হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, V = IR। তো এখান থেকে লিখতে পারবো, এটা এই রোধ যদি আমরা R2 ধরি, এটা যদি R1 ধরি, তাহলে লিখতে পারবো I1 R1 = I2 R2। তো এখান থেকে লেখা যাবে, এখান থেকে I2 এর মান পাওয়া যাবে হলো 2 অ্যাম্পিয়ার। আর এখানে বর্তনীর মূল প্রবাহ পাওয়া যাবে 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার যোগ করে 3 অ্যাম্পিয়ার। তো এখন বর্তনীতে কারশফের কারেন্ট ডিভাইডার ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা I = I1 + I2 লিখতে পারবো। তাহলে বর্তনীর প্রবাহ বের করা যাবে 1 অ্যাম্পিয়ার যোগ 2 অ্যাম্পিয়ার, তাহলে হবে 3 অ্যাম্পিয়ার। তো এই দুই উপায়ে সলভ করা যায় এই প্রশ্নটা। এরপর জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্রের লেখচিত্র। তো জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্র অনুযায়ী তাপ শক্তি সমানুপাতিক I²। তারপর দ্বিতীয় সূত্র অনুযায়ী এই সমানুপাতিক রোধ, আর তৃতীয় সূত্র অনুযায়ী এই সমানুপাতিক T। এর মানে এটা তোমরা এইভাবে মনে রাখতে পারবা, I² RT। তো এটা প্রথম সূত্র অনুযায়ী এই হলো I² এর সমানুপাতিক, দ্বিতীয় সূত্র অনুযায়ী R এর সমানুপাতিক, আর তৃতীয় সূত্র অনুযায়ী সময়ের সমানুপাতিক। এখানে বলেছে প্রথম সূত্রের কথা, তাহলে প্রথম সূত্র অনুযায়ী এই তো এই সমানুপাতিক I², এটার গ্রাফ হবে এরকম। তাহলে অপশন এ নাম্বার অপশনটা ঠিক আছে। আর 2 নাম্বার 3 নাম্বার ক্ষেত্রে হবে মূল বিন্দুগামী সরলরেখা, এই দুইটার ক্ষেত্রে হবে এরকম। তো এখন বলা হচ্ছে কোনো বাড়ির মেইন মিটারে 220 ভোল্টেজ 100 ওহম লেখা আছে, এটা হচ্ছে ভোল্টেজের মান, আর এটা হচ্ছে রোধের মান। আর বাড়িতে 40 ওয়াটের কতটি বাতি নিরাপদভাবে ব্যবহার করা যাবে? তো এখান থেকে আমরা ক্ষমতা নির্ণয় করি, ক্ষমতা হবে V² / R, 484 ওয়াট। এখন এটাকে যদি 484-কে যদি আমরা বাল্বের ক্ষমতা যেটা 40 ওয়াট দেওয়া আছে, 40 দিয়ে যদি ভাগ করি, তাহলে আসবে 11। এর মানে 11টা বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। আচ্ছা, এই প্রশ্নে বলা হয়েছে এই 3টা অপশন দেওয়া আছে, 3টা অপশন তাহলে আমরা চেক করে দেখি। প্রথমে এখানে শান্টের রোধ আমরা বের করি। তো আমরা একটা ফর্মুলা জানি, IS = গ্যালভানোমিটারের রোধ, তারপর গ্যালভানোমিটারের রোধ প্লাস শান্টের রোধ, তারপর এখানে I হয়। তো আইটাকে আমরা, I হচ্ছে মূল প্রবাহ, আইটাকে যদি এই পাশে লিখি, আর প্রশ্নে হলো এই অনুপাতটা দেওয়া আছে, এটা হচ্ছে 0.99 হবে। গ্যালভানোমিটার রোধ হচ্ছে 200 ওহম,
আর শান্টের রোধ হলো বের করতে হবে। তাহলে এটা যদি সলভ করি তাহলে শান্টের রোধ আসবে 2.02 ওহম। তাহলে 1 নম্বর অপশনটা আমাদের ঠিক। এখন 2 নম্বর অপশনে বলা হয়েছে জি এবং এস দুই প্রান্তের বিভব পার্থক্য সমান নয়। এখন এই জি এই গ্যালভানোমিটার আর এই শান্ট দুটো হলো সমান্তরালে যুক্ত আছে। এটা এ হলে এটাও এ হবে আর এটাও বি হবে। তো সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে বিভব পার্থক্যের মান অবশ্যই সমান হবে। তো 2 নম্বর অপশনটা ভুল। আর 3 নম্বর অপশনে বলা হয়েছে শান্টের গুণক 100। এখন শান্টের গুণক বের করার ক্ষেত্রে আমরা উপরে হলো জি গ্যালভানোমিটারের রোধ, তারপর শান্টের রোধ, আর নিচে হলো শান্টের রোধ। আর গ্যালভানোমিটারের গুণক বের করতে গেলে জি প্লাস এস আর নিচে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, মানে যার গুণক বের করবো তার রোধ হলো নিচে থাকবে। তাহলে শান্টের গুণক হবে 200 প্লাস 200.2.02 ডিভাইডেড বাই 2.02। তো এটা বের করলে আসবে 100ই আসবে উত্তর। তাহলে সঠিক উত্তর 1 আর 3 নাম্বার। একটি বৈদ্যুতিক বাতির রোধ 1000 ওহম, একে 400 ভোল্টেজ লাইনের সাথে যুক্ত করা হলো। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। বাতিটি 10 ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ খরচ কত? তাহলে এখান থেকে আমরা বিদ্যুৎ বিলের সূত্র থেকে লিখতে পারি পিটি ডিভাইডেড বাই 1000। তো এখানে ক্ষমতা বের করতে হবে আগে। ক্ষমতার জন্য আমরা ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার মানে 400 স্কোয়ার ডিভাইডেড বাই রোধের মানে 1000। আর সময়টাকে হলো ঘন্টায় কনভার্ট করতে হবে। এখানে 10 ঘন্টা বলাই আছে, 10 ঘন্টা হবে তাহলে। আর 1000 দিয়ে ভাগ করতে হবে কিলোওয়াটে কনভার্ট করার জন্য। আর এখানে জানুয়ারি মাস বলা হয়েছে, জানুয়ারি মাস হলো 31-এর মাস হয়, তাহলে 31 দিয়ে গুণন করতে হবে। আর বিদ্যুৎ বিলের খরচ হচ্ছে 5 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে হলো মোট বিদ্যুৎ বিলের খরচ পাওয়া যাবে। তাহলে আচ্ছা এখানে একটা শূন্য বাদ পড়ে গেছে। আচ্ছা তো ক্যালকুলেশন করলে আসে 248 টাকা। এই তো বি নাম্বার অপশন 248 টাকা। তারপর এই প্রশ্নে নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি নির্ণয় করা যায়? তো এটা হবে পটেনশিওমিটার। পটেনশিওমিটার দিয়ে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি দুটোই নির্ণয় করা যায়। এরপর হলো অ্যামিটার দিয়ে হলো অ্যাম্পিয়ার নির্ণয় করে। তো গ্যালভানোমিটার দিয়ে হলো তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করে। আর পোস্ট অফিস বক্স দিয়ে অজানা রোধ নির্ণয় করে। এরপর 13 নম্বর প্রশ্নে এখানে ই হলো 3 ভোল্ট, E1 হলো 6 ভোল্ট। তাহলে এটা হচ্ছে 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট, আর E1 হচ্ছে 6 ভোল্ট। এখন বলা হয়েছে কে চাবি বন্ধ অবস্থায়। কে চাবি যদি বন্ধ থাকে তাহলে এই সার্কিটটা হলো কমপ্লিট হবে। এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। চাবি বন্ধ থাকলে তড়িৎ প্রবাহ হবে, আর চাবি যদি খোলা থাকে তাহলে তড়িৎ প্রবাহ হবে না। এখন কে চাবি বন্ধ অবস্থায় এ বি অংশ কার্যকর ইএমএফ কত? এখন চাবি যদি বন্ধ থাকে তাহলে এই তিন ভোল্টেজ মিলে হবে 6 ভোল্টেজ। এটা মিলে হবে 6 ভোল্টেজ। আর এই 6 আর 6 হলো সমান্তরালে আছে, তাহলে এই দুইটা মিলে 6 ভোল্টেজই হবে। তাহলে এটা উত্তর 6 ভোল্টেজ। তো এই প্রশ্নে বলা হয়েছে পি আর এস এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত? তো এখানে আমাদের এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস। এখন এটা হুইস্টন ব্রিজ নিয়মে এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে পি বাই কিউ আর বাই এস দুটোর অনুপাত একই রকম হবে, তার মানে এই মাঝখানের এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এভাবে আঁকতে পারবো। এখন এই পি ওহম এই রোধের মধ্যে দিয়ে যদি প্রবাহ I1 হয় তাহলে এখানে 30 ওহম এর মধ্যে দিয়ে প্রবাহ I1 হবে, কারণ এই বর্তনীটাকে আমরা তুল্যরোধ বের করে এভাবে লিখছি। এখন I1 I2 এর যদি অনুপাত বের করতে চাই, আমরা জানি I = V ডিভাইডেড বাই R, তাহলে I1 I2 এর অনুপাত R2 ডিভাইড বাই R1 লিখতে পারবো। তাহলে এখানে R2 এর মান 90 ওহম আর R1 এর মান হচ্ছে 30 ওহম। তাহলে পি আর এস এর মধ্যে দিয়ে প্রবাহের অনুপাত পাবো আমরা 3:1। এ নাম্বার অপশনটা সঠিক। এখন 15 নম্বর প্রশ্ন বলছে কারশফের সূত্র অনুযায়ী কোনগুলো সঠিক। এখন এই 1 নম্বর অপশনটা, এখানে কারশফের ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করা যায়, KVL।
কেভিএল অনুযায়ী এটা সঠিক। আর 3 নম্বর অপশনটা কার্শফের কারেন্ট ডিভাইডার ল কেসিএল অনুযায়ী সঠিক। তাহলে 1 আর 3 নম্বরটা সঠিক হবে, আর 2 নম্বর অপশনটা ভুল। তাপমাত্রার সাথে কোনো পরিবাহীর রোধের পরিবর্তন থিটা বনাম আর থিটার গ্রাফ কোনটা? এখন আমাদের এই ফর্মুলাটা আমাদের জানা আছে, আর থিটা ইকুয়াল টু আর নট প্লাস আলফা আর নট থিটা। এখন এখান থেকে আমরা y ইকুয়াল mx প্লাস c এটা লিখতে পারি। তাহলে গ্রাফটা হবে এরকম। এখন সমান রোধ বিশিষ্ট দুটি তামাত্রার দৈর্ঘ্য 2 মিটার ও 8 মিটার, ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। এখন রোধের সূত্র জানি আমরা, R ইকুয়াল টু রো এল ডিভাইড বাই এ। আর এই ক্ষেত্রফলকে লিখতে পারি পাই আর স্কোয়ার। তাহলে এখান এই ফর্মুলা থেকে লেখা যায়, তো এখানে দৈর্ঘ্যের মান বসাইলে আমাদের উত্তর আসবে 1:2। তাহলে এটা সঠিক উত্তর এ নাম্বার। 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? তো এই হচ্ছে আমাদের 8 ওহম। বর্তনী যদি তুল্যরোধ বের করি, তুল্যরোধ হবে 8×3 = 11 ওহম। আর বর্তনীর যদি তড়িৎ প্রবাহ বের করি, তড়িৎ প্রবাহ হবে বর্তনীর তড়িৎচালক শক্তি 6 ভোল্টেজ, বর্তনীর তুল্যরোধ আর অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তাহলে হয় 0.5। আর 8 ওহমের মধ্যে দিয়ে বিভব পার্থক্য V ইকুয়াল টু IR, তাহলে হবে উত্তর হবে 4 ভোল্টেজ। 1.8 ওহম রোধের একটি এমিটারের 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে, তাহলে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য রোধের কত শান্ট ব্যবহার করতে হবে? এখান থেকে আমরা আগে n বের করি। n হলো কত গুণ 20/2, এর মানে 10 গুণ হলো বাড়াতে হবে। আর শান্ট নির্ণয় করার সূত্র, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 0.2 ওহম। উত্তর হবে 0.2 ওহম। তো একটি তারের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 5 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে 6 ওহম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারটির রোধ কত হবে? তো এর ফর্মুলা থেকে আমরা লিখতে পারি এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যদি ভাগ করি, 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা আলফার মান পাবো। এখান থেকে আলফার মান আসে 5 × 10⁻³ এখন এই আলফার মান যদি যে কোনো একটা সমীকরণে বসাই দেই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান বের করা যাবে। তাহলে এই ইকুয়েশনে যদি বসাই, তো এটা সমাধান করলে আসবে 4 ওহম। তাহলে উত্তর হচ্ছে 4 ওহম। এখন শ্রেণী সমবায় যুক্ত 3টি রোধের সম্পর্ক R1, R2, R3 এত হয়, তাহলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি হবে? এখন আমরা জানি I ইকুয়াল টু V/R, এর মানে তড়িৎ প্রবাহ হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। তাহলে R1 যদি বড় হয়, তাহলে I1 হলো ছোট হবে। তাহলে I1 ছোট কোনটা দেওয়া আছে? এই তো সি নাম্বার সঠিক উত্তর। এখন পরিবাহিতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখন পরিবাহিতা হচ্ছে সিগমাকে 1/R লিখে প্রকাশ করা যায়। এখন আমরা জানি রোধ R ইকুয়াল টু V/I। তাহলে এখানে রোধের এককে আমরা লিখতে পারি ভোল্টেজ অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে পরিবাহিতার একককে লিখতে পারবো অ্যাম্পিয়ার ভোল্টেজ ইনভার্স। তাহলে এটার উত্তর হবে এ নাম্বার। চিত্রে হুইস্টন ব্রিজ নিস্পন্দ অবস্থার শর্ত কি? নিস্পন্দ অবস্থা এর মানে এই গ্যালভানোমিটার এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, এটার মান I ইকুয়াল টু 0 হবে। এখন গ্যালভানোমিটার প্রবাহ যদি 0 হয়, তাহলে
এই বি আর ডি এর হলো বিভব পার্থক্য সমান হতে হবে, তো এর মানে ভিবি ইকুয়াল টু ভিডি হতে হবে। আর বিভব যদি এই দুইটা সমান হয় তাহলে আমরা লিখতে পারবো আইজি ইকুয়াল টু, তো এটা ইকুয়াল টু 0 লেখা যাবে, কারণ উপরের পার্টটুকু মিলে 0 হয়ে যাবে দুইটা যদি সমান ভোল্টেজ হয়। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার। এখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ শূন্য হবে যখন এর সাথে শান্টের মান কত হবে। এর মানে গ্যালভানোমিটারের প্রবাহের মান শূন্য হতে হবে, তাহলে শান্টের রোধের মানও শূন্য হতে হবে, কারণ আমরা ফর্মুলা জানি। আমরা গ্যালভানোমিটারের মধ্যে যে প্রবাহ বের করার ফর্মুলাটা জানি। এখানে গ্যালভানোমিটার প্রবাহ যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এস ইকুয়াল 0। এর মানে শান্টের রোধ 0 হতে হবে। যদি বর্তনীতে এ কোষটিকে বি কোষের সাথে বিপরীত ক্রমে সংযুক্ত হয় তাহলে কোন বক্তব্যটি সঠিক হবে? বর্তনীর মোট তড়িৎচালক বল, আচ্ছা মনে করো এটা একটা ব্যাটারি, এ ব্যাটারি, এটা মনে করো 5 ভোল্টেজের, আর এটা বি ব্যাটারি, এটা মনে করো 3 ভোল্টেজ। এখন এই দুটো যদি বিপরীত ক্রমে লাগানো হয় তাহলে 5, এই 3 ভোল্টেজটাকে মনে করি উল্টা করে দিলাম, তাহলে এটা 3 থাকবে না, এটা হলো -3 হয়ে যাবে। তখন হলো ব্যাটারিটার তড়িৎচালক বল হবে 2 ভোল্টেজ। এর মানে আই এর মান কমলো এক্ষেত্রে। তাহলে আই এর মান যদি কমে তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল আমরা ই ইকুয়াল টু আই আর লিখতে পারি। এখন আই এর মান যদি কমে তাহলে তড়িৎচালক বলের মানও কমবে। এটা সঠিক উত্তর হবে কমবে, বি নাম্বার। আচ্ছা, যদি গ্যালভানোমিটারের শান্টের রোধ 200 ওহম এবং 5 ওহম হয় তবে শান্টের গুণাঙ্ক কত? আচ্ছা, শান্টের গুণাঙ্ক বের করতে গেলে উপরে হলো রোধ দ্বয়ের সমষ্টি 200 আর 5, শান্টের গুণাঙ্ক বের করতে হবে, তাই শান্টের রোধ দিয়ে ভাগ করতে হবে। এখানে শান্টের রোধ বলা আছে 5 ওহম, তাহলে 5 ওহম দিয়ে ভাগ করতে হবে। তাহলে 205 ডিভাইডেড বাই 5, বি নাম্বার হলো সঠিক উত্তর। একটি মিটার বীজের বাম ফাঁকে এত ওহম এবং ডান ফাঁকে এত ওহম আছে, তাই মিটারের বাম প্রান্ত থেকে কত দূরে নিঃস্পন্দ বিন্দুটি অবস্থিত? এখন আমরা ফর্মুলাটা জানি, পি ডিভাইডেড বাই ইকুয়াল টু, এটা হচ্ছে বাম ফাঁকের দূরত্ব আর এটা হচ্ছে ডান ফাঁক হতে দূরত্ব। কারণ পি ফাঁকের রোধের মান দেওয়া আছে, মানে বাম পাশে এটা যদি পি হয় আর ডান পাশের রোধ এটাকে আমরা কিউ ধরি, তাহলে হবে 8.5। আর এখানে মিটার বীজ বলা হয়েছে, তাহলে একটা মিটারের এটুকু যদি এল হয় এটুকু হবে 100 মাইনাস এল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বাম পাশের দূরত্ব এল আর ডান পাশের দূরত্ব 100 মাইনাস এল। এখান থেকে আমরা এল এর মান পাবো, এখানে এল এর মান আসে 70.83। প্রশ্ন বলা হয়েছে বাম থেকে কত দূরে, তো বাম থেকে 70.83। আর বলা হয়েছে রোধ দুটি স্থান বিনিময় করলে নিঃস্পন্দ বিন্দু বাম দিক হতে কি পরিমাণ সরে আসবে। এখন স্থান বিনিময় যদি করা হয় তাহলে সমীকরণটা এরকম হবে 3.5 8.5, পি এর জায়গায় কিউ আর কিউ এর জায়গায় পি চলে আসবে। তাহলে এটা যদি সমাধান করি, এটা হয় 29.16। এখন বলা হয়েছে বাম থেকে কি পরিমাণ সরে আসবে, তাহলে 70.83 থেকে 29.16, মানে আগে এই জায়গা ছিল নিঃস্পন্দ বিন্দু, এখন এই জায়গা চলে আসবে। তাহলে এতটুকু হচ্ছে এই মানটা, তাহলে উত্তর হয় 41.66। তো এখানে বলা হয়েছে গ্যালভানোমিটারের প্রভাবে শান্টের প্রভাব হচ্ছে গ্যালভানোমিটারের 40 গুণ, আর গ্যালভানোমিটারের প্রভাব হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে এদিক দিয়ে যদি 0.1 অ্যাম্পিয়ার যায়, 0.1 অ্যাম্পিয়ার,
আর শান্টের প্রবাহ হচ্ছে গ্যালভানোমিটার প্রবাহের 40 গুণ, তাহলে 0.1 ইন্টু 40, তাহলে হয় 4 অ্যাম্পিয়ার, এটা হবে 4 অ্যাম্পিয়ার। এখন বলা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ কত? মূল প্রবাহ হবে 0.1 প্লাস 4, তাহলে 4.1 অ্যাম্পিয়ার। কারণ এখানে আমরা কারেন্ট ডিভাইডার ল যদি অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো I ইকুয়াল টু এর মানে শান্টের প্রবাহ প্লাস গ্যালভানোমিটার প্রবাহ, এই দুটার সমষ্টি হচ্ছে মূল প্রবাহ। এখন গ্যালভানোমিটারকে এমিটারে রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? তো এমিটারে রূপান্তর করতে হলে স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, এর মানে শান্ট যুক্ত করতে হবে। তারপর কোন পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কমে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে আর পরিবাহিতা বৃদ্ধি পায়, এর মানে সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়াইলে আরও বেশি সুপরিবাহী হয়। তো এখানে সেমিকন্ডাক্টর আছে জার্মেনিয়াম, তো জার্মেনিয়াম হবে সঠিক উত্তর। তারপর তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহক কিসের ন্যায় আচরণ করে? তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহক পরিবাহকের মতন আচরণ করে। এবার তড়িৎ কোষের সমান্তরাল সমবায়, এর মানে অনেকগুলা তড়িৎ কোষ সমান্তরাল সমবায়ে আছে, আর এখানে রোধের মান হচ্ছে NR, এই NR রোধের মান হচ্ছে অভ্যন্তরীণ রোধের চেয়ে অনেক বড়, তাহলে বর্তনীর প্রবাহ কত হবে? তাহলে প্রশ্ন অনুযায়ী চিত্র আঁকি, তো প্রশ্ন অনুযায়ী এরকম অনেকগুলো রোধ N সংখ্যক রোধ সমান্তরাল সমবায় যুক্ত আছে, তাহলে এখানে অনেকগুলা রোধ যেহেতু সমান্তরাল সমবায় আছে, তাহলে আমরা ফর্মুলা জানি I ইকুয়াল টু NE ডিভাইড বাই NR প্লাস R। তো এখানে প্রশ্নে বলা হয়েছে NR এর মান হচ্ছে অনেক বড়, R এর মান হচ্ছে তুলনায় ক্ষুদ্র, তাহলে আমরা R ইকুয়াল টু 0 লিখতে পারি, 0 ধরে নিতে পারি। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো NR N কাটা যাবে, তাহলে E ডিভাইডেড বাই R, তাহলে এটার উত্তর হবে A নাম্বার। আচ্ছা, বর্তনীর তুল্যরোধ কত? এখানে 10 ওহম, 20 ওহম, 30 ওহম, এই তিনটা রোধই হলো সমান্তরালে যুক্ত আছে, তাহলে এটা তুল্যরোধ হয় 4.45, বি নাম্বার অপশনটা। 30 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? এই হচ্ছে 30 ওহম, এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? এখান থেকে আমরা বর্তনীর মূল প্রবাহ বের করি আগে। মূল প্রবাহ I ইকুয়াল টু, বর্তনীর মূল প্রবাহ আসে 2.2, 30 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ হবে, উত্তর আসে 0.399, তাহলে এটাকে 0.4 লেখা যায়, তাহলে উত্তর হবে আমাদের ডি নাম্বার। তো প্রশ্নে বলা হয়েছে একটি ভোল্টমিটার ও একটি শুষ্ক কোষ দিয়ে ভোল্টমিটারের কোষের দুই প্রান্তে সংযুক্ত করা হলো, অতঃপর কোষের সাথে শ্রেণী সমবায় একটি চাবি ও একটি রোধক যুক্ত করে এবং চাবি বন্ধ করে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। তো এটা যদি আমরা চিত্র আঁকি, তো প্রথম ক্ষেত্র অনুযায়ী চিত্রটা হচ্ছে এরকম, ব্যাটারির সাথে সমান্তরালভাবে ভোল্টমিটার যুক্ত করা আছে। তারপর বলা হয়েছে যে অতঃপর কোষের সাথে শ্রেণী সমবায় একটি চাবি ও রোধক যুক্ত করা হলো। তো শ্রেণী সমবায় এ হচ্ছে চাবি আর রোধ যুক্ত করা হয়েছে। এখন বলা হয়েছে চাবি বন্ধ করে প্রবাহ চালনা করলে, এখন চাবি বন্ধ করা হলো মানে সার্কিটটা কমপ্লিট হয়েছে। তো এখন বলা হয়েছে প্রথম ক্ষেত্রে ভোল্টমিটার যে পাঠ দেয় তা হলো তড়িৎচালক শক্তি। এটা হবে না, কারণ বর্তনীর অভ্যন্তরীণ রোধ অবশ্যই আছে, অভ্যন্তরীণ রোধের কারণে যা পাঠ দিবে এটা হচ্ছে বিভব পার্থক্য হবে, তড়িৎচালক শক্তি হবে না। তারপর দ্বিতীয় ক্ষেত্রে যে পাঠ দেয় তা হচ্ছে তড়িৎচালক শক্তি। দ্বিতীয় ক্ষেত্রে বিভব পার্থক্য পাওয়া যাবে, কারণ এখানে হলো রোধ যুক্ত আছে, রোধের কারণে হলো বিভব পার্থক্য পাওয়া যাবে, তড়িৎচালক শক্তি পাওয়া যাবে না। তড়িৎচালক শক্তি যদি ধরো কথার কথা 2 ভোল্টেজ হয়, এই রোধের কারণে হয়তো সেটা 1.5 ভোল্টেজ দেখাবে ভোল্টমিটারে। তারপর প্রথম ক্ষেত্রে যা পাঠ দেয় সেটা হচ্ছে বিভব পার্থক্য, হ্যাঁ সি নাম্বার অপশন ঠিক আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে যে পাঠ দেয় তা প্রথম ক্ষেত্রে পাঠের চেয়ে বেশি হবে না, কারণ এখানে রোধ আছে, রোধের কারণে ভোল্টেজ ড্রপ হবে। এখানে যদি 1.9 ভোল্টেজ দেখায় তাহলে এখানে ধরো 1.5 ভোল্টেজ দেখাবে, কারণ এখানে রোধ নাই, রোধ থাকার কারণে এখানে ভোল্টেজ হলো কম দেখাবে দ্বিতীয় ক্ষেত্রে। তো সি নাম্বারটাও সঠিক হবে। তো এন সংখ্যক কোষ তড়িৎচালক বলের কোষের শ্রেণীতে যুক্ত করলে প্রবাহ I হবে, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ R, তারপর বহির্বর্তনীর রোধ হচ্ছে R, তাহলে এখানে নিজের কোনটা সঠিক? তো আমরা এমনিতে তড়িৎ প্রবাহ নির্ণয় করার ফর্মুলা এটা জানি। তো এখানে বলা হয়েছে n সংখ্যক কোষ
শ্রেণীতে যুক্ত আছে, তাহলে আমরা ই এর পরিবর্তে এন ইন্টু ই লিখতে পারবো, যেহেতু এন সংখ্যক কোষ শ্রেণীতে আছে। তারপর এখানে বর্তনীর প্রবাহ, বর্তনীর অভ্যন্তরীণ রোধ আর দেওয়া আছে। এখন কোষগুলো যদি শ্রেণীতে থাকে, তাহলে রোধগুলো শ্রেণীতে আছে, তাহলে এটা হবে এন ইন্টু আর, অভ্যন্তরীণ রোধকে এন ইন্টু আর লেখা যাবে। তাহলে এটা অপশন কোনটা মেলে? এ নাম্বার অপশনটা সঠিক। আচ্ছা, পোস্ট অফিস বক্স কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে অজানা রোধ নির্ণয় করার জন্য। তারপর কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বর্তনীর প্রবাহ মাত্রা, অভ্যন্তরীণ রোধ যদি বৃদ্ধি পায় তাহলে প্রবাহ মাত্রা কমবে, কারণ আমরা জানি I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এখানে অভ্যন্তরীণ রোধ যদি বৃদ্ধি পায় বর্তনীর প্রবাহ কমবে, এর মানে সমানুপাতে কমে। তবে বৃষ্টি সমাবস্থায় থাকলে এক্স এর মান কত হবে? তো এখানে হলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে। তো 10 ওহম যদি পি হয়, 25 ওহম যদি কিউ হয়, তাহলে আমরা 10 বাই 25, তারপর আর এর মান হলো 20 ওহম। আর এখানে এই 10 আর এক্স, এই দুইটা, সরি 100 আর এস, এই দুইটা হলো সমান্তরালে যুক্ত আছে, তাহলে এই দুইটার তুল্যরোধ আমরা লিখতে পারবো 100 ইনভার্স প্লাস এক্স এর ইনভার্স, তো পুরোটার ইনভার্স। আর এটা যদি ক্যালকুলেটরে সলভ করি তাহলে এক্স এর মান পাওয়া যাবে। মানে এক্স এর মান হলো 100 ওহম আসে, তার মানে এক্স এর মান হবে 100। সি নাম্বারটা উত্তর।